থেকে দেখতে পারবো। সেকেন্ড টাইম যোদ্ধারা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। হিসাব বিজ্ঞান ক্লাসেস আমাদের ধারাবাহিকভাবে আমরা হচ্ছে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। বিশেষ করে গতকাল থেকে শুরু হয়েছে। আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলোর মাধ্যমে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া হবে, এবং বিশেষ করে সেকেন্ড টাইমে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কোশ্চেন প্যাটার্নটা কেমন এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এই ক্লাসগুলো, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রিভিয়াস গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করব। যেমন গতকালকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করছি, এবং তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কেমন হয়, প্যাটার্নটা কেমন। এবং আজকে আমরা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করব, এবং এতে তোমার গুচ্ছের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া জেনারেট হবে, ঠিক আছে? তো যারা যারা জয়েন করছে ভাইয়া পুরা সবাই লাইভটি শেয়ার করে দিব প্রত্যেকেই, এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিব, ওকে? আর হচ্ছে বিশেষ করে এখন থেকে তোমরা যেটা করবা, যেই ক্লাসেই হোক না কেন ওটার সাথে সাথে নোট করার ট্রাই করবা, ঠিক আছে? প্রতিটা টপিক নোট করবা, এবং যতটুকু আমরা পড়াবো ওই পড়ার মধ্যে থেকে আমরা বলে দিব যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টার্মগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, এইগুলো হচ্ছে কী করতে হবে, নোট করতে হবে। তো কাইন্ডলি যারা যারা জয়েন করছে প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব ভাইয়া পুরা, প্রত্যেকে একটু শেয়ার করে দেই, ওকে? প্রত্যেকে একটু শেয়ার করে দেয়। আমি হচ্ছে কাইন্ডলি শুরুতেই শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে, তোমরা একটু প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শেয়ার করো, এবং বন্ধুদেরকে একটু মেনশন করো। বিশেষ করে সেকেন্ড টাইম মানে হতাশা দুঃখ ব্যাপারটা এমন না, তোমার যে বন্ধুটা হচ্ছে কোনো গাইডলাইন পাচ্ছে না তাকে একটু সুযোগ করে দাও, যাতে সেই ক্লাসগুলো করে অবশ্যই সে একটা ডিসিশন নিতে পারে এবং নতুন করে আবার শুরু করতে পারে, ওকে? সো আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা কাইন্ডলি প্রত্যেকে একটু শেয়ার করে দাও। ওকে, আমার শেয়ার ডান। তোমরা একটু শেয়ার করে ডান লিখে দাও, আমরা সরাসরি ক্লাসে চলে যাব, ঠিক আছে? ওকে, ডান। সব কিছু ঠিকঠাক কিনা বলো? সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সরাসরি শুরু করব ক্লাসটি, এবং আজকে আমরা গুচ্ছ কোশ্চেন অ্যানালাইসিস করব, বুঝবো, ধরে ধরে দেখাবো যে আসলে গুচ্ছতে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এবং কোন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মূলত তোমার হিসাব বিজ্ঞানে কোশ্চেন প্যাটার্নটা কেমন, এটা সম্পর্কে তোমাদের একদম পুরোপুরি একটা কী হবে, আইডিয়া হয়ে যাবে। সো আমাকে একটু ইনফর্ম করো যে সব কিছু ঠিকঠাক কিনা, ঠিকঠাক থাকলে আমরা শুরু করব, ওকে? যেমন গতকালকে আমরা হচ্ছে তোমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাজেশনটা আগে প্রোভাইড করছি, ঠিক আছে? সাজেশনটা প্রোভাইড করছে। আজকে সেমভাবে আমি গুচ্ছের সাজেশনটা একটু দেখাবো এক নজরে, সবাই একটি স্ক্রিনশট দিতে পারো। গুচ্ছতে একটা জিনিস মাথায় রাখতে হবে, গুচ্ছতে ভালো করতে হলে অবশ্যই শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলোতে জোর দিতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে মাস্ট। বাইরের টপিকগুলোতে কী করতে হবে, জোর দিতে হবে। কারণ হচ্ছে গুচ্ছতে প্রিভিয়াস ইয়ারে শর্ট সিলেবাসের বাইরে যে টপিকগুলো ছিল, স্পেশালি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ব্যয়ের শ্রেণী বিভাগ, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই টপিকগুলো থেকে কিন্তু 3 থেকে 4টা করে কোশ্চেন আসছে। এবং এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছ এই টপিকগুলো থেকে আবার যে 3টা বা 4টা করে কোশ্চেন আসবে, ঠিক আছে? এবং এখানে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই টপিকগুলো কিন্তু একটু ঝামেলাপূর্ণ। যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে তোমার জন্য অনেক বেশি টাফ হবে, ঠিক আছে? সো এই জন্য বেসিকটা ক্লিয়ার করে ফেলতে হবে পুরোপুরি, ওকে? ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নেই প্রত্যেকেই। তো আমরা এখন সরাসরি হচ্ছে কোশ্চেন সলভ করব, এবং কোশ্চেন সলভের মাধ্যমে আমরা হচ্ছে টপিকগুলো অ্যানালাইসিস করব, ঠিক আছে? শুরু করা যাক। প্রথমেই দেখো একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু আসছে তোমার ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ এই টপিকটা থেকে, বুঝতে পারছো? ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ এই টপিকটা কিন্তু এই কোশ্চেনটা আসছে, ওকে? তার মানে এই টপিকটা থেকে কোশ্চেন আসলে কেমন হতে পারে দেখো, এখানে বলছে শ্রমিকের মূল মজুরি এত টাকা, ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তার মানে একটা ক্লু দিয়ে দিবে যে ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যখন একটা বলতে পারে। তারপর কি বলছে, স্বাভাবিক কর্মঘণ্টা 200 ঘন্টা হলে ওভারটাইম মজুরির হার ঘন্টায় কত। তার মানে কোশ্চেনে কি চাইছে, ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনে কী চাইছে এটা তোমার আগে বের করতে হবে। তার মানে কোশ্চেনে চাইছে যে ওভার টাইম মজুরির হার কত, তো ওভার টাইম মজুরির হার বের করার আগে আমাদের কী করতে হবে, স্বাভাবিক মজুরির হার বের করতে হবে না? তাহলে শুরুতে আমরা কী করবো ভাইয়া, পুরা স্বাভাবিক মজুরির হারটা বের করে ফেলবো। তাহলে স্বাভাবিক মজুরির হার কীভাবে বের করব? স্বাভাবিক মজুরির হার বের করতে হলে অবশ্যই আমাদের দেখতে হবে যে এখানে কর্মঘণ্টা কত আছে,
এবং মজুরির পরিমাণ কত আছে, ঠিক আছে, স্বাভাবিক মজুরির হার। এখানে দেখো, এখানে শ্রমিকের মূল মজুরি আছে কত টাকা, 12,000 টাকা। শ্রমিকের মূল মজুরি কত টাকা, 12,000 টাকা। এবং এখানে দেখো যে সে 12,000 টাকা ইনকাম করে, কত ঘন্টা কাজ করে, তার মানে সে 12,000 টাকা ইনকাম করতেছে, কত ঘন্টা কাজ করে। এখানে দেখো বলা আছে স্বাভাবিক কর্মঘণ্টা কত, 200। তার মানে 200 ঘন্টা কাজ করে সে পাচ্ছে কত টাকা, 12,000 টাকা। তার মানে ঘন্টা প্রতি 1 ঘন্টায় কত হয়, দেখো 2টা শূন্য আমরা কেটে দিলাম, 2 দ্বারা ভাগ করলে 6, এখানে কত, 0, তার মানে 60 টাকা। এই যে দেখো স্বাভাবিক মজুরির হার, স্বাভাবিক মজুরির হার ঘন্টা প্রতি কত বের হলো, 60 টাকা। এবার আমরা স্বাভাবিক মজুরির হারটা কি করছি, এখানে ক্যালকুলেশন করে ফেলছি। স্বাভাবিক মজুরির হার ক্যালকুলেশন করছি, কত টাকা হয়েছে, 60 টাকা। ঠিক আছে, ওকে। যারা যারা জয়েন করছে ভাইয়া পুরো সালাম দিছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। এখন অনেকে জয়েন করতেছি, কাইন্ডলি সবাই একটু লাইভটি শেয়ার করে দিব, প্রত্যেকে একটু লাইভটি শেয়ার করে দেই, একটা করে শেয়ার, জাস্ট একটা করে শেয়ার করো, এবং হচ্ছে একটু ডান লিখে দাও, ঠিক আছে, শেয়ার করে একটু ডান লিখে দাও। তাহলে এখানে আমাদের কত আসছে ভাইয়া, 60 টাকা। এবার দেখো দ্বিগুণ, তার মানে আমার স্বাভাবিক মজুরির হার কত, 60 টাকা। এটার কত গুণ, দ্বিগুণ হচ্ছে ওভার টাইম মজুরি, তার মানে ওভার টাইম মজুরি কত হবে, 120 টাকা। তার মানে ওভার টাইম মজুরি এখানে কত হচ্ছে, ওভার টাইম মজুরি হচ্ছে কত, ওভার টাইম মজুরির হার হচ্ছে এখানে 120 টাকা। যদি বলতো 3 গুণ, তাহলে স্বাভাবিক মজুরিকে 3 দ্বারা গুণ করতা। যদি বলতো 4 গুণ, তাহলে স্বাভাবিক মজুরিকে 4 দ্বারা গুণ করতা। যদি বলতো 5 গুণ, স্বাভাবিক মজুরি 5 দ্বারা গুণ করতা। দ্যাটস ইট, পেয়ে যেত কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, তাহলে আমরা পেয়ে গেছি এটা 120 টাকা। ওকে, সো আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। সো ক্লাস শুরু করে দিছি, ক্লাসে মনোযোগ দাও প্রত্যেকে। ওকে ওকে, তার মানে এটা এই টাইপের প্রশ্ন আসলে আমরা পারবো তো, এই টাইপের প্রশ্ন পারবো তো। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আর যারা যারা কার্ড আনসার দিতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কি আছে এটা আমরা দেখব। এই প্রশ্নটাই বলছে কি, দেখো এই প্রশ্নটাই বলছে যে সমেচ্ছেদ বিক্রয় একক কত। দেখো এই যে এই টপিকটা, বিশেষ করে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখবা যে তোমরা প্রিভিয়াসের কি কোশ্চেন আছে, সমেচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত, নিরাপত্তা প্রান্ত কত, এবং নিরাপত্তা মার্জিন অনুপাত কত, এই টাইপের বিক্রয় বের করতে বলে অনেক সময়। সো টপিকটা খুবই ইজি, বাট তুমি যদি টাচ না করো, বেসিক ক্লিয়ার না করো, তাহলে আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কিন্তু কি প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, দেখি আমরা সমেচ্ছেদ বিন্দুটা বের করতে পারি কিনা, সবাই একটু ট্রাই করি। সমেচ্ছেদ বিন্দুটা আমরা বের করতে পারি কিনা, সবাই একটু ট্রাই করি, সবাই একটু ট্রাই করি। সমেচ্ছেদ বিন্দুটা বের করতে পারি কিনা দেখি, সবাই নিজের একটু ট্রাই করো, এবং আমি হচ্ছে শেখাই দেবো, কোনো প্রবলেম নাই। বাট তোমরা আগে প্রথমে নিজের একটু ট্রাই করো, দেন আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সলভ করে দেবো, কোনো প্রবলেম নাই। ভাইয়া অ্যাকাউন্টিংয়ে আরও ক্লাস দিলে খুব উপকৃত হতাম, জারিফ শিকদার। সো এখন আপাতত আমরা যে পরিমাণ ক্লাস দিচ্ছি এগুলো করতে থাকি, ইনশাল্লাহ প্রয়োজন হলে আমরা আরও দিব। এবং আমরা হচ্ছে ঈদের পর আবার নতুন রুটিন হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব, অলরেডি রুটিন করা হয়ে গেছে, কোনো টেনশন নাই। আমাদের সাথে থাকো, ক্লাস করো, এবং হচ্ছে কি করো, নিজে থেকেই এখন থেকে প্রস্তুতিটা যাতে শুরু করতে পারো, অ্যাটলিস্ট শুরু করো, এবং বাকি দায়িত্ব আমরা নিচ্ছি। ঠিক আছে, অ্যাটলিস্ট তুমি শুরু করো, বাকি দায়িত্ব কি আমরা নিচ্ছি। মাইশা মৌ বলছো ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার দেখো আমরা কি করব, এবার হচ্ছে আমরা সমেচ্ছেদ বিক্রয়টা বের করব। এখন আমাকে বলো তো, সমেচ্ছেদ বিক্রয় বের করার সূত্র কি। এই সমেচ্ছেদ বিক্রয় বের করার সূত্রটা আমাদের জানতে হবে। এই সমেচ্ছেদ বিক্রয়, দেখো সমেচ্ছেদ বিক্রয় এবং সমেচ্ছেদ বিন্দু আমার দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, এককে এবং টাকায়। এখানে দেখো সমেচ্ছেদ বিক্রয় আমরা বের করবো শুরুতে এককে, এবং ওরা বের করতে বলছে এককে। যদি এককে বের করতে না বলে টাকাই বলে, সেটাও আমি কি দেখাই দিব, সমস্যা নাই। এটার সূত্রটা হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কত আছে দেখো, এখানে স্থায়ী ব্যয় আছে 35,000 টাকা। এই স্থায়ী ব্যয়কে আমরা ভাগ করে দেবো কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। কি দ্বারা, কন্ট্রিবিউশন মার্জিন। এখন আসি কন্ট্রিবিউশন মার্জিন কি, এই কন্ট্রিবিউশন মার্জিন সিএম অথবা কন্ট্রিবিউশন মার্জিন, বিকল্প নামগুলো একটু মনে রাখবা। কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত। হিসাব বিজ্ঞানে শুধু এই চ্যাপ্টারটা না, যত চ্যাপ্টার আছে ভাইয়া আপুরা, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টার্মের তুমি বিকল্প নামগুলো মাস্ট মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখবা যে আলটিমেটলি তুমি অনেকটা আগায় থাকতে পারবা। ভাইয়া মানবিকদের ক্লাস কখন, সো ওটা তোমাদের হয়তো রুটিন দিয়ে দিছে। তাহলে এই সিএম কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে বের করব, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য আছে 20 টাকা, এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে কত টাকা, 12 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য থেকে আমি যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দেই, তাহলে পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে পেয়ে যাব দত্তাংশ, তাহলে পেয়ে যাব অনুদান প্রান্ত, তাহলে পেয়ে যাব অবদান প্রান্ত। একই জিনিস, জাস্ট কতগুলা নাম, তাই না, কতগুলো নাম। তাহলে আমরা পেয়ে গেছি কত ভাইয়া, 8 কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কত হয়, 4375 একক।
4375 একক। এখন আমি সমেচ্ছেদ বিন্দু বা সমেচ্ছেদ বিক্রয় আমি কি করলাম, আমি বের করলাম এককে। এককে কত হয়েছে 4375 একক, 4375 একক। এখন বাই এনি চান্স যদি এই কোশ্চেনটাই বলতো যে টাকায় কত সমেচ্ছেদ বিক্রয়, তাহলে এই 4375 একককে আমি কি করতাম, একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করতাম, কত আছে 20, তাহলে আমি পেয়ে যেতাম টাকায়। তাহলে আমরা পেয়ে যেতাম কি টাকায়। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে যেতাম কি টাকায়। সেটা সবাই বুঝতে পারছি? তাহলে আমরা কি টাকায় পেয়ে যেতাম। এটা সবাই ক্লিয়ার ভাইয়া পুরা? এটা সবার ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছি প্রপারলি? বুঝতে পারছি কিনা একটু বলি। তাসমিয়া তোবা মেনশন দিছো, থ্যাংক ইউ। ওকে, সো এটা সবাই বুঝতে পারছি তো। সমেচ্ছেদ বিক্রয়টা আমরা বের করতে পারবো একক এবং টাকায়। সো গুচ্ছের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যাদের টার্গেট আছে গুচ্ছ অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার, তারা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করো, এবং আজকের ক্লাসটা পুরোটা করলে হয়তোবা তোমার ভিতরে কি একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে এবং তুমি নিজেই বুঝতে পারবা যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এবং সাজেশন তো শুরুতে দিছি, গুচ্ছের জন্য একটু বেশি পড়া লাগবে, কারণ গুচ্ছে তো হচ্ছে হিসাব বিজ্ঞানে কত মার্ক, গুচ্ছে তো হচ্ছে হিসাব বিজ্ঞানে তোমার কত মার্ক বলো তো, 35 মার্ক। তার মানে 35 মার্ক, এই জন্য কি বেশি বেশি পড়া লাগবে, প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। পরের প্রশ্নটা, এই কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটাই বলছে 30% কর হারে একটি কর বছরে কর পরবর্তী আয় 350,000 টাকা এবং কর পূর্ববর্তী আয় এবং কর যথাক্রমে কত টাকা, এটা তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। এখন দেখো এখানে 30% হচ্ছে কর হার, তার মানে 30% কর হার এবং কর পরবর্তী মানে কি, পরবর্তী মানে কি কর বাদ দেওয়ার পর নিট মুনাফা বা নিট আয় আছে কত টাকা, 3,50,000 টাকা। ইয়েস, মানে এটা দ্বারা সংখ্যায় লিখে আবার হাজার লিখে দিছে। ওকে, তাহলে এখানে আমার কত বের হয়েছে, কর বাদ দেওয়ার পর এখানে তোমার কত আছে 3,50,000 টাকা। এখন এই 3,50,000 টাকা কি, এটা হচ্ছে কর বাদ দেওয়ার পর। এখন দেখো করের হার কত আছে 30, তার মানে 100 দিকে আমি কর যদি 30 বাদ দিয়ে দেই, এই যে 70, এটাতে কর বাদ দেওয়ার পর আমার করের পার্সেন্টেজ কত 70, আর এখানে টাকা কত আছে 350। তাহলে ভাগ করো 0,05 সাথে কত 35। ঠিক আছে, এখন আমরা ভাগ করে দিলাম হইল কত 5। বের করতে বলছে কি কি, যে কর পরবর্তী আয় কত এবং কর যথাক্রমে কত টাকা। এখন আমাদের দুইটাই বের করতে বলছে। তো শুরুতে যখন আমাকে বলছে কর পূর্ববর্তী আয় কত, দেখো কর পূর্ববর্তী আয় কত, পুরো 100, পুরো 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে যখন কর পূর্ববর্তী আয় বের করতেছি, এটাকে আমি কি করতেছি 100 দ্বারা গুণ করতেছি, তাহলে কত হয় 500। এই 500 হচ্ছে কর পূর্ববর্তী আয়, মানে কর বাদ দেওয়ার আগে আয়। এবং করের পরিমাণ বের করতে বললে করের পরিমাণ কত আছে 30, তার মানে কি এই 5কে যদি আমি 30 দ্বারা গুণ করি, 3 5 কত 15, এই যে 150, এই 150 হচ্ছে আমার করের পরিমাণ। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে ভাইয়া পুরা? সবাই কনসেপ্টটা ক্লিয়ার? আমাকে একটু বলো সবাই বুঝতে পারছি? সো এখানে হচ্ছে করের পরিমাণ এবং করের হার দুইটাই আমরা ক্লিয়ার করলাম। সবাই একটু বেশি বেশি রেসপন্স করব, সাথে সাথে কি করব, সাথে সাথে হচ্ছে না বুঝলে বলবো ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, আরেকবার বলেন, আমরা একবার দুইবার তিনবার করে বলে দিব, বাট ক্লাসের পর ক্লাসে কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে কি করতে হবে, ইনশিওর করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। আমরা হচ্ছে করের পরিমাণটা বের করলাম, কত হয়েছে, করের পরিমাণ হচ্ছে 150 টাকা এবং কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে কত টাকা, কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে 500 টাকা। ওকে, তারিন আনসার করছে 37 নাম্বার। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছি বুঝতে পারছি তো, মাইশা মো বুঝতে পারছি। ওকে, সো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে আস্ক করতে পারো, এটাই কারো কোনো প্রশ্ন থাকলে আস্ক করতে পারো। ঠিক আছে, দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। খাদিজা বলছে আবার একটু বলেন ভাইয়া, কর পূর্ববর্তী বললে কি করব, পল্লবী করে দাও। কর পূর্ববর্তী বললে কি করবা, যেমন কর পূর্ববর্তী যদি বলে, কর পূর্ববর্তী মানে কি, পূর্ববর্তী মানে হচ্ছে বাদ দেওয়া হয় না কে, যদি পরবর্তী বলে বাদ দেওয়ার পর কতটুকু অংশ আছে, টাকা কতটুকু দেওয়া আছে, এভাবে ক্যালকুলেশনটা করে ফেলবা। ধরো এখানে কত আছে 350,000, 3,50,000 টাকা। এখন কর বাদ দেওয়ার পর কত পার্সেন্ট, 30%। এখন 30% বাদ দেওয়ার পর এই টাকাটা, তার মানে এখানে কত পার্সেন্টের টাকা আছে, 70%। তার মানে তুমি 70% টাকা বের করো, 70 দ্বারা ভাগ করো, ভাগ করে যেহেতু পূর্ববর্তী বলছে, পূর্ববর্তী মানে কি 100%, পূর্ববর্তী মানে কি কর বাদ দেওয়া হয় নাই,
কর পূর্ববর্তী মানে কি এখনও কর বাদ দেওয়া হয় নাই, তাহলে এখানে 100%ই আছে। ঠিক আছে, তো আমরা করের পরিমাণটা আর করের পূর্ববর্তী মুনাফাটা দুইটাই হচ্ছে কি করছি, আমরা ক্যালকুলেশন করছি। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, এই প্রশ্নটা দেখো আসছে হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে। এখানে আমাদের টপিকগুলো অ্যানালাইসিস হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে উক্ত বছরে দেনাদার আবর্তন কত টাকা। এখন দেখো দেনাদার আবর্তনের সূত্রটা কি, এই দেনাদার আবর্তনের সূত্র কি বলতো? এই দেনাদার আবর্তন মানে কি? দেনাদার আবর্তন মানে হচ্ছে যে তোমাকে অবশ্যই নির্ধারে বিক্রয়কে কি করতে হবে, নির্ধারে বিক্রয়কে গড় দেনাদার দ্বারা ভাগ করতে হবে। ধারে বিক্রয়কে কি করতে হবে, এই ধারে বিক্রয়কে গড় দেনাদার দ্বারা ভাগ করতে হবে। ধারে বিক্রয়কে গড় দেনাদার দ্বারা কি করতে হবে, এই গড় দেনাদার দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো ধারে বিক্রয় আমার এখানে দেওয়া আছে একদম ক্লিয়ারলি স্পষ্টভাবে কত টাকা, 65 লাখ টাকা। তার মানে 65 লাখ টাকা এখানে অলরেডি দেওয়া আছে আমাদের ধারে বিক্রয়। আমার কি করতে হবে এখন, গড় দেনাদার বের করতে হবে। কীভাবে বের করব? গড় দেনাদার মানে কি, বছরের শুরুতে যে দেনাদার দেওয়া আছে এবং শেষে যে দেনাদার আছে দুইটাকে আমরা একসাথে যোগ করব। কি করব? যোগ করব। যোগ করে 2 দ্বারা ভাগ দিব। আমি ছোটোবেলা থেকে শিখতেছি, 3-4 যখন আমরা ছিলাম পড়তেছি কি, যেমন হচ্ছে যদি আমি গড় করি 3-4টা সংখ্যা থাকলে ওটা সবগুলো একসাথে যোগ করে সংখ্যা কয়টা, 3টা, 3 দ্বারা ভাগ করি। তো এই সেমেই আমি যখন গড় দেনাদারটা বের করব তখন দেখব যে বছরের শুরুতে দেনাদার কত এবং শেষে দেনাদার কত। দেওয়া আছে শুরুতে কত, 6 লাখ, শেষে কত, 7 লাখ। তার মানে ভাই আমি যখন গড় করতেছি এই 6 যোগ 7 কত হয়, 6 আর 7 13, 6 আর 7 কত, 13, 2 দ্বারা ভাগ করে দিব। তার মানে 13 লক্ষকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 6,50,000 টাকা। কত আসলো, 6,50,000 টাকা। এই 6,50,000 টাকা হচ্ছে তোমার গড় দেনাদার বা প্রাপ্য হিসাব আমরা বের করলাম 6,50,000। তাহলে কতবার হয়েছে, 10 বার। মনে রাখবা আবর্তন, এই আবর্তন সবসময় কিসে চলে আসে, বারে চলে আসে। আবর্তন সবসময় কি করে, আবর্তন সবসময় হচ্ছে বারে চলে আসে। আবর্তনটা অলওয়েজ কি করবে, বারে চলে আসবে। ঠিক আছে, তার মানে যখনই তুমি দেখবা যে এখানে আসে আবর্তন বা হচ্ছে টার্ন ওভার, তখন সেটা বারে চলে আসবে। এখন যদি এই কোশ্চেনটা এভাবে বলতো যে 10 বার হয়েছে, এটা গড় আদায় সময় কত, হ্যাঁ, তাহলে কি করতে হতো, তখন কি করতে হতো, যদি মাসিক বলতো তাহলে 1 বছরে কত মাস, 12 মাস, এই 12কে হচ্ছে গড় আবর্তন অনুপাত কত বেরিয়েছে, 10 দ্বারা ভাগ করতে হইতো। যদি বলতো দিনে কত, তাহলে 365 দিনকে ভাগ করতে হতো কি, আবর্তন অনুপাত ধারা কত আছে, 10 দ্বারা। যদি বলতো সাপ্তাহিক, তাহলে 52কে ভাগ করতে হতো এই 10 দ্বারা। মানে যেই রেজাল্টটা আসবে এখানে আবর্তন, তুমি ওইটাকে বের করে দেবো। গড় আদায় সময় বের করতে বললে, এভাবে তুমি ক্যালকুলেশনটা করবা। কবিতা আসছিল করের অঙ্ক এমন সমাধান বের করছে যা অপশনেই ছিল না। ওরে বাবা, অপশনেই ছিল না, এটা কোনো কথা? ধরো হচ্ছে এমন হতে পারে যে মাঝে মাঝে কিছু কোশ্চেন ভুল থাকে, এটা পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষায় হয়, হ্যাঁ। বাট ডাজেন্ট ম্যাটার, যদি ভুল থাকে তাহলে তুমি মার্ক পেয়ে যাবা, যদি ভুল থাকে তাহলে তুমি মার্ক পেয়ে যাবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 38। কোনটি লেনদেন নয়? সো এটা একদম বাচ্চাদের প্রশ্ন, তাই না? কোনটি লেনদেন নয়, একদম বাচ্চাদের প্রশ্ন যে কোনটা আসলে লেনদেন নয়। কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবা। লেনদেন হতে হলে সেটা অবশ্যই কী হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। লেনদেন হতে হলে সেটা কি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এটা ধরো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা ধরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে যদি কোনো অ্যান্টি লেনদেন হয়, মানে কোনো ঘটনা যদি লেনদেন হতে হয়, তাহলে সেটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং সেটা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হবে, দ্বৈত সত্য হবে, মানে দুইটা পক্ষ থাকবে। এবং এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে অর্থের অঙ্কের সিফাত সাথে সাথে একটু বলবা, ঠিক আছে? সাথে সাথে না বললে কি হয়, সাথে সাথে না বললে তোমার একটা কোশ্চেন চেঞ্জ করে ফেলে, এটা সবার জন্যই বিরক্তিকর। তুমি সাথে সাথে বলবা, আমি একবার না 2 বার 3 বার 4 বার 5 বার করে বুঝাই দিব, বাট তোমাকে একদম পুরোপুরি আমি বুঝাবো, ঠিক আছে? বাট হচ্ছে সাথে সাথে বলবা, সাথে সাথে না বললে এটা অনেকটাই বিরক্তিকর। ওকে, ওটা আমি একটু বলে দিচ্ছি, একটু বোঝার ট্রাই করো। সেটা হচ্ছে দেনাদার আবর্তন, ওটা একদম ইজি ছিল। যেমন দেনাদার আবর্তনের সূত্রটা কি, নির্ধারে বিক্রয়কে গড় দেনাদার দ্বারা ভাগ করতে হবে। এখন নির্ধারে বিক্রয় ওখানে দেওয়া আছে, সরাসরি দেওয়াই ছিল 65 লাখ টাকা, ঠিক আছে? আর ভাগ করতে হবে গড় দেনাদার দ্বারা। গড় দেনাদার মানে কি, বছরের শুরুতে যে দেনাদারটা আছে এবং শেষে যে দেনাদারটা আছে, দুইটা আমরা কী করবো, একসাথে যোগ করব।
গড়টা আমরা এইভাবে বের করি, 2 আছে 2 দ্বারা ভাগ করবো, 2 জন যেহেতু 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমি পেয়ে যাব কি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে ভাইয়া গড় দানাদারটা। ঠিক আছে, এবার আমরা দেখতেছি কোনটি লেনদেন নয়। এখন দেখো অফিস ভাড়া প্রদান, এটা অবশ্যই কি আছে, এখানে অর্থ দ্বারা পরিমাপ হচ্ছে, অর্থ আদান প্রদান হচ্ছে। তারপর বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ, হ্যাঁ। তারপর গ্রাহককে নগদে আয়কর পরামর্শ প্রদান করছে। অগ্রিম বীমার 1 মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন এই যে দেখো অগ্রিম বীমার 1 মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন অগ্রিম বীমা এটার সাথে নগদ আছে, সরি এটার সাথে অর্থর আদান প্রদান হয়েছে, এটার সাথে হয়েছে। এখন বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ দিছে আর গ্রাহককে নগদে আয়কর পরামর্শ প্রদান করছে। এখন দেখো এখানে মনে হচ্ছে না যে খ গ দুইটাই কি কারেক্ট অ্যান্সার, কারণ হচ্ছে কি এখানে কর্মী নিয়োগ দিছে, এখানে আবার গ্রাহককে নগদে আয়কর প্রদানের কি করছে, পরামর্শ দিছে। এখন এই দুইটার কিন্তু একটাই আমাদের কি হয় নাই, একটাও হচ্ছে আমাদের আলটিমেটলি কি হয় নাই, কে বলো তো, আমার অর্থ আদান প্রদান হয় নাই বা অর্থ এখানে জড়িত না। বাট তারপরও এখানে এই দুইটা কম্পেয়ার করলে অনেক সময় এমন দেখবে হিসাব বিজ্ঞানে প্রচুর কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে, ধরো নিচের কোনটি তরল সম্পদ নয়, নিচের কোনটি তরল সম্পদ নয়, তখন দেখবা যে সেখানে দেনাদার আছে, ব্যাংক আছে, নগদ আছে, তখন কম্পেয়ার করতে হবে যে হুইচ ওয়ান উইল বি দ্য ক্লোজ আনসার তোমার ফাইন্ড আউট করতে হবে। এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে যে বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ, মানে কি কর্মী নিয়োগ, এখানে কি অর্থের কোনো আদান প্রদান হয় নাই, অর্থ জড়িত না, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, এখানে কোনো দুইটি পক্ষ নাই। ঠিক আছে, আর গ্রাহককে নগদে আয়কর পরামর্শ প্রদান, আয়কর প্রদানের পরামর্শ প্রদান করছে। হ্যাঁ, আয়করটা নগদে দেওয়ার করছে। এখন দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখি যে এখানে হচ্ছে বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ, এটাই কি কারেক্ট অ্যান্সার, এবং এটা একটু ক্লোজ, এবং এটা বোঝা যাচ্ছে যে একদম ডিরেক্টলি এখানে কোনো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় নাই। ঠিক আছে, তো তখন হচ্ছে কি করতে হবে, ক্লোজ অ্যান্সারটা খুঁজে বের করতে হবে যদি দেখো। ওকে, আগে আমরা চলে যাচ্ছি, তার আগে একটু দেখো যারা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে অলরেডি ভর্তি হয়েছে সবাইকে ওয়েলকাম। আর যারা এখনও অ্যাডমিট হয় নাই, সো তোমার হাতে অনেক সুযোগ আছে, অনেক অপরচুনিটি আছে, এবং সময়ও এখন কি পর্যাপ্ত। বাট তুমি যদি এইটুকু ভেবে থাকো যে আমার হাতে অনেক সময় আছে, আমি একদম শেষে গিয়ে প্রস্তুতি নিয়ে গুছানো একটা প্রিপারেশন নিয়ে আমি কি করব, ভালো করে ফেলবো, তাহলে তুমি কি এখনও বোকার স্বর্গে বসবাস করতেছো। ঠিক আছে, তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই এখন থেকে শুরু করতে হবে। কারণ কি তুমি এতদিন পড়ছো, এখন জাস্ট পড়ার মধ্যে থাকতে হবে। এখন যদি শুরু করো তাহলে কিন্তু আলটিমেটলি অনেক প্রেশার নেওয়া লাগবে না। ঠিক আছে, 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পড়া লাগবে না, তুমি ভাই 3 ঘন্টা পড়ো, কিন্তু ওইটা ধারাবাহিকভাবে পড়ো। বাট তোমার যে প্রস্তুতিটা ছিল ওইটা আবার নতুন করে শুরু করো, এবং এবার একটু ডিপলি একটু ডিটেলসে প্রিপারেশনটা নেওয়ার ট্রাই করো। আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি এই গাইডলাইনগুলো অ্যাপ্লাই করার ট্রাই করো, ইনশাল্লাহ তাহলে আর কোনো ভুল হবে না এবার। ঠিক আছে, এবং তুমি ভালো জানো যে ফার্স্ট টাইমে তোমার কোথায় কোথায় ল্যাকিং ছিল, এটা তুমি সবচেয়ে ভালো করে জানো। ঠিক আছে, ওইগুলো তুমি ফাইন্ড আউট করো, এবং আমরা সবার সাথে কথা বলে যেটা জানতে পারছি, এবং ওভারঅল পুরোপুরি তোমাদের প্রিপারেশনটা কীভাবে গুছাতে হবে, কি করতে হবে, এটা আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দেখাই দিব, বুঝাই দিব। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি 39 নম্বর কোশ্চেনে। এই কোশ্চেনটা বলছে 2/10 এবং N3 শর্তে ক্রয় 12,000 টাকা, ফেরত আছে কত টাকা, 2,000 টাকা, এবং বাকি টাকা 7 দিন সময় পরিশোধ করলে ভাটটা কত টাকা হবে। এখন দেখো এখানে 2/10 আমরা গতকাল এই টাইপের একটা ম্যাথ সলভ করছি, যেটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল। 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ভাট্টা দিতে হবে। তারপরে আছে ধরো 3 যদি 15 থাকতো, তাহলে কি 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ভাট্টা। হ্যাঁ, আর N30 মানে কি, এই N30 বা নিট 30 এটা দ্বারা বোঝাচ্ছে যে অবশ্যই তোমার কি করতে হবে, 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে, একদম মাস্ট। ওকে, তাহলে আমরা দেখি এখানে কত টাকা ক্রয় করছে হচ্ছে 12,000 টাকা, আমরা লিখে ফেললাম সুন্দর করে। ওকে, তারপর ফেরত আছে কত টাকা ভাইয়া, ফেরত আছে 2,000 টাকা, এটাও আমরা লিখলাম। তাহলে কত টাকা বের হলো, 10,000। এই 10,000 টাকা আমরা লিখে ফেললাম। হ্যাঁ, এখন সে হচ্ছে কন্ডিশন দিছিল কি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে 2% ভাট্টা দিবে। বাট সে কি করছে, এই যে তাকে একটা অফার করছে, এই অফার শুনেতে সে সেই খুশি যে আমি তো যদি হচ্ছে তার এই সময়ের মধ্যে পরিশোধ করি তাহলে 2% ভাট্টা পাবো, আমার টাকা দেওয়া লাগবে না, তাড়াতাড়ি পরিশোধ করে দিছে। ঠিক আছে, সে কি করছে, 7 দিন সময়ের মধ্যে কি করছে, পরিশোধ করে দিছে। এখন 7 দিনের মধ্যে যেহেতু পরিশোধ করছে সে 2% ভাট্টা পাবে কত টাকার মধ্যে, এই 10,000 টাকার মধ্যে। এখন এই 10,000 টাকার যদি 2% ভাট্টা আমরা বের করি তাহলে কত টাকা হয় ভাইয়া, 2% বের করলে এই যে 2টা শূন্য কেটে দিলাম, 100 দোকানে 200, ভাট্টা কত টাকা, 200 টাকা। কত টাকা হয়, 200 টাকা। ক্লিয়ার, এই 200 টাকা তাকে কী করতে হবে, ভাট্টা দিতে হবে। সবাই বুঝতে পারছে ভাইয়া পুরা, গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস, গট ইট।
ওকে, সো এটা সবাই ক্লিয়ার, এবং এটা গতকালকে যেহেতু সলভ করছে তার মানে সবারই পারার কথা। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। এবং যারা শুরু থেকে ক্লাস দেখতেছি, একজন ওই সময় আমাকে বলছিল যে ভাইয়া এটা আরেকবার রিপিট করেন, এই জন্য সাথে সাথে বলবা, সাথে সাথে বললে আমার জন্য অনেকটা ইজি হবে। ওকে, পরেরটা দেখো, বলছে কার্যকরী মূলধন বের করতে। এখন কার্যকরী মূলধন বের করার সূত্র কি? কার্যকরী মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে কী করতে হবে বলো তো? চলতি সম্পদ থেকে চলতি দায়টা কী করতে হবে? মাইনাস করতে হবে। চলতি সম্পদ থেকে কী করতে হবে? চলতি দায় মাইনাস করতে হবে, তাই না? এখন আমরা দেখব যে চলতি সম্পদের পরিমাণ কত আছে এখানে। দেখো দেনাদার আছে কত টাকা? 25,000 টাকা, লিখলাম। অগ্রিম প্রদান কত আছে? 10। তার মানে আমরা একটু লিখি, হ্যাঁ। চলতি সম্পদ কত? দেনাদার আছে কত? 25,000। চলতি সম্পদ কত আছে? 10। তারপরে ব্যাংক জমাতিরিতের একটা দায়, দায়গুলো আমরা এই পাশে লিখে ফেলি, 5,000। তারপরে পাওনাদার আছে কত? 8। এটাও একটা দায়, মানে চলতি দায়, এটাও লিখে ফেললাম। তারপর দেখো স্থায়ী সম্পদ, এটা আসবে না। তারপর সমাপনী মজুত পণ্য আছে 8, এটা আসবে এখানে। 25, 8, 10, 35, 35 আর 8 কত? 35, 8, 43। 43,000 টাকা আমার এখানে কি চলতি সম্পদ, তাই না? আরও আছে দেনাদার 25, অগ্রিম 10, ব্যাংক জমা অতিরিক্ত 5, পাওনাদার 8, স্থায়ী সম্পদ সমাপনী মজুত পণ্য 8। হ্যাঁ, তার মানে এখানে 25 আর 10 35, 35 আর 8 কত? 43। তার মানে আমরা পেলাম চলতি সম্পদ কত টাকা ভাইয়া? 43,000 টাকা। ওকে, লিখে ফেললাম সুন্দর করে। এবং এখানে আছে কত? 8, 5, 13, 13,000 টাকা আছে চলতি দায়। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমাদের বের হয়ে গেছে কার্যকরী মূলধনটা। কত বের হইল? 30,000 টাকা। এখন দেখো এই কার্যকরী মূলধন, এই কার্যকরী মূলধনের আরও একটা নাম আছে, বলো তো এই কার্যকরী মূলধনের আরেকটা নাম কি? এই কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে তোমার চলতি মূলধন। তার মানে প্রশ্ন যদি কার্যকরী মূলধনের পরিবর্তে চলতি মূলধন দিয়ে থাকে, পারবো কি না আমরা? কার্যকরী মূলধনের পরিবর্তে যদি চলতি মূলধনটা দেয়, দেখো আলটিমেটলি তুমি এবছর পরীক্ষা দিচ্ছ, তুমি জানো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে এটা কখনোই ব্রেক করে না। তারা কোশ্চেন প্যাটার্ন সেম রাখবে, পাশাপাশি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখবো যে প্রচুর কোশ্চেন রিপিট হয়, অনেক কোশ্চেন রিপিট হয়, এবং প্রিভিয়াস এর হয়েছে। ওকে, সো অবশ্যই তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে এবং যদি তুমি প্রত্যেকটা টার্মের, হ্যাঁ, তুমি যদি প্রত্যেকটা টার্মের যদি হচ্ছে বিকল্প নামগুলো জানো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, তাহলে আলটিমেটলি কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না। এবং এবার তুমি কী করবে? অনেক বেশি ভালো করবা। ওকে ওকে, সো তারিন খান বন্যা সি নাম্বার আনসার করছো, 30,000 টাকা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছে বিশেষ করে সবাই একটু রেসপন্স করবে, এবং না পারলে সাথে সাথে বলবো, হ্যাঁ, সাথে সাথে ম্যাথটা ক্লিয়ার করে নিব। আর যদি তুমি এখন ক্লিয়ার না করো তাহলে কিন্তু আলটিমেটলি কখনোই শিখতে পারবো না। একজন হচ্ছে 40 বি নাম্বার, না ভাই 40 বি না, 40 হচ্ছে সি নাম্বার। আবার একটু বলতেছি, কার্যকরী মূলধন বের করতে বলছে। কার্যকরী মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ। এই চলতি সম্পদ থেকে কী করতে হবে? চলতি দায় বাদ দিতে হবে, সিম্পল। সো এখানে দেখো চলতি সম্পদ আছে কত? 43,000 টাকা, যেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করছি। আর চলতি দায় কত? 30। 43 থেকে 30, 43 থেকে যদি 13 বাদ দেই তাহলে কত আসে? তাহলে আলটিমেটলি আমার 30,000 টাকা আসে। আর এই 30,000 টাকা হচ্ছে তোমার কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন, ঠিক আছে? ওকে, সিম্পল। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই প্রশ্নটা দেখো, মুনাফার হার। সো একটা প্রশ্ন দিয়ে আমি তোমাকে সকল মুনাফার হার একদম সুন্দর করে ক্লিয়ার করে দিব। এই মুনাফার হার আমরা কিভাবে বের করব? মুনাফার হার বের করব, দেখব যেখানে কার উপর মুনাফা দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তার মানে মুনাফার হার কার উপরে? ক্রয় মূল্যের উপরে। উপরে কি হবে? উপরে হবে মুনাফা। উপরে কি হবে? উপরে হবে মুনাফা। নিচে কার উপরে বলছে? ক্রয় মূল্যের উপর। তাহলে নিচে কি হবে ভাইয়া? নিচে হবে ক্রয় মূল্য ইন্টু কত? ইন্টু 100। এখন দেখো মুনাফা কত দেওয়া আছে? মুনাফা আছে কত টাকা? 6,000 টাকা। মুনাফা আছে কত টাকা? 6,000 টাকা। এবং ক্রয় মূল্য আমরা কীভাবে বের করব? আমরা 1 নম্বর স্টেপে শিখছিলাম যে বিক্রয়, এই বিক্রয় থেকে যদি হচ্ছে আমি মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে আমি কী পাবো? ক্রয় মূল্য বা ব্যয় বা মোট ব্যয়, হ্যাঁ, মুনাফা বাদ দিলে। এখন দেখো আমি কি করলাম, মুনাফাটা বাদ দিয়ে দিলাম, কত আসছে? 6,000, হ্যাঁ, 6,000 টাকা মুনাফা বাদ দিলে এই যে 24,000 টাকা আমাদের যেখানে ফেরত বা অন্যান্য কিছু নাই, ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা বা ক্রয় পরিবহন, তার মানে এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য, কত? 24,000 টাকা। হ্যাঁ, বের করে ফেললাম। দেখো 6 কে 6, 4 6 কত ভাই? 24। 4 দ্বারা ভাগ করে 4 25 100। তার মানে এখানে কত পার্সেন্ট আসলো? 25%। এখানে তাহলে কত পার্সেন্ট বের হলো? 25%। ক্লিয়ার? ওকে, সো আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সো কেমন আছি
ভালো আছি। তোমার নামটা এখনও জানা হলো না। ওকে, যাই হোক, সো ক্লাসে আসছো, ওয়েলকাম। ওকে, এটা সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? ওকে, আমরা এবার চলে যাব পরবর্তী কোশ্চেনে। দেখি এই কোশ্চেনটা কী আছে। এখানে বলছে মুনাফার হার, বিশেষ করে মুনাফার হার বিক্রয় মূল্যের উপর যদি 20% হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত? আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে, ক্রয় মূল্যের উপর কী থাকে? বেশি থাকে। তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20 হলে ক্রয় মূল্যের উপর কত হবে? 25%। এখন দেখো, এই একটা শর্টকাট ট্রিক্স যেটা আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, এবং এটা তুমি একদম সহজভাবে কীভাবে বের করবা এটাও দেখাই দেবো। মনে রাখবা, বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার দেওয়া থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে কী প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। আর যদি হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে বা ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে যোগ প্রক্রিয়া। তার মানে বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে বিয়োগ প্রক্রিয়া, আর ক্রয় মূল্যের উপরে যদি দেওয়া থাকে তাহলে যোগ প্রক্রিয়া। তার মানে এখানে দেওয়া আছে মুনাফার হার কার উপর? বিক্রয় মূল্যের উপর। কত পার্সেন্ট? 20%। বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে কি? বি। বিক্রয় মূল্যের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে কি আছে? বি আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা বিয়োগ প্রক্রিয়া করব। দেখো এখানে কি? 20%, 20। এখন 100 থেকে তুমি কি করবা? 20 মাইনাস করবা। যেহেতু মুনাফার হার, তাহলে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। তার মানে 20, আর নিচে কত আসে? 80। গুণ করে দিলে আমার কত হয়? 20 কে 20, 4 20-এ 80। 4 দ্বারা ভাগ করলে 4 25-এ 100। তার মানে এখানে কত পার্সেন্ট বের হয়েছে? 25%। ক্লিয়ার? তার মানে এখানে কত পার্সেন্ট বের হয়েছে? 25%। সবাই বুঝতে পারছি? মাশাল্লাহ। সো তোমাদের তো আজকে সাবজেক্ট দিছে, তাই না? সো কোন সাবজেক্ট আসছে? কোন সাবজেক্ট আসছে? ওকে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি তো এটা। ওকে, সো একদম সিম্পল। আরেকটা সিকোয়েন্স তোমাদেরকে একটু লিখে দেই। এই দেখো, 16.67%, হ্যাঁ, তারপরে 20%, এটা মনে রাখবা, 25%, তারপরে দেখো 33.33%, তারপরে 50%, এবং সর্বশেষ হচ্ছে 100%। এখন এই সিকোয়েন্সটা মনে রাখবা, এবং এখানে এইটুকু মনে রাখবা যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। তোমাকে পুরোপুরি মুনাফার হারটা আমি শিখাই দিচ্ছি। ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি। ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে, এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কী থাকে? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। অলওয়েজ কী থাকে? অলওয়েজ কম থাকে। ওকে, তাহলে আমরা যদি দেখি এখানে শুরুতেই দেখো 16.67%, এটা যদি হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? ক্রয় মূল্যের উপর হবে 20%। কারণ কি বলতো? কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। একইভাবে বিক্রয় মূল্যের উপর যদি 20 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? 25, বা ব্যয়ের উপর কত হবে? 25, বা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত হবে? 25। কারণ কি? ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে। যদি ধরো বিক্রয় মূল্যের উপর 25 হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? 33.33%। যদি ধরো বিক্রয় মূল্যের উপর 33.33 হয়, ক্রয় মূল্যের উপর 50। যদি বিক্রয় মূল্যের উপর 50 হয়, ক্রয় মূল্যের উপর কত? 100। কারণ অলওয়েজ ক্রয় মূল্যের উপরে বা ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে, বিক্রয় মূল্যের উপর কী থাকে? কম থাকে। দ্যাটস ইট। এখন যদি আমরা উল্টা পাশ থেকে আসি, ধরো ক্রয় মূল্যের উপর যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর কত? 50। কারণ কি? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে, কম থাকে। একইভাবে ধরো এখানে চলে আসি, 25 যদি হয় ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর কত হবে? 20। কারণ কি? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। ঠিক আছে, যদি ধরো ক্রয় মূল্যের উপর 20 হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে? 16.67%। কারণ কি? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে তুমি 1 সেকেন্ডে কী করতে পারবা? যে কোনো মুনাফার হার বের করতে পারবা। আর এই মেথডটা মনে রাখতে পারলে এই সিকোয়েন্সের বাইরে থেকে যদি কোনো সংখ্যা আসে, যত কঠিন সংখ্যা আসুক, তুমি ইজিলি কী করতে পারো? সলভ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাল্লাহ।
ওকে, সো আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি কি আছে। পরবর্তী কোশ্চেনটা চমৎকার একটা প্রশ্ন, বলছে পরিচালন ব্যয় কত টাকা। হ্যাঁ, এখানে কি বলছে, এখানে বলছে পরিচালন ব্যয় কত টাকা, এটা ক্যালকুলেশন করতে বলছে। তো দেখো একটা হিসাব করলে নিট বিক্রয়ের পরিমাণ আছে 7,80,000 টাকা, এখানে 7,80,000 টাকা আছে নিট বিক্রয়ের পরিমাণ। এই কোশ্চেনটা হুবহু কি ডিউ থেকে গুচ্ছতে রিপিট হয়েছে, এই কোশ্চেনটা হুবহু ডিউ থেকে গুচ্ছে রিপিট হয়েছে। ঠিক আছে, এখন দেখো বের করতে বলছে কি পরিচালন খরচ। আমরা জানি যে মোট লাভ, এই মোট লাভ থেকে যদি আমি পরিচালন খরচ বাদ দেই, মোট লাভ কত আছে বলো তো 40%। এই মোট লাভ থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দিই তাহলে পাবো কি নিট লাভ। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট লাভ পাওয়া যায়। তাহলে এই মোট লাভ থেকে আমি যদি এবার নিট লাভ বাদ দিই তাহলে কী পাবো, নিট লাভ বাদ দিলে আমি কী পাবো, পরিচালন ব্যয়। নিট লাভ বাদ দিলে, এখন দেখো নিট লাভ দেওয়া আছে এখানে কত 25, তার মানে মোট লাভ থেকে যদি আমি নিট লাভ বাদ দিয়ে দেই তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাব ভাইয়া পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় কত পেলাম, পরিচালন ব্যয় পেলাম আমি, পরিচালন ব্যয় কত পেলাম 15%। এটা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় তাহলে কত 15%। ঠিক আছে খাদিজা, 15%। তার মানে আমরা সরাসরি 15% বের করলে আমাদের কি করবে, আমাদের হচ্ছে পরিচালন ব্যয়টা বের হয়ে যাবে। এখন দেখো তুমি 15% কীভাবে বের করো, প্রথমে 10% বের করো। 10% বের করলে এই 7,80,000 টাকা যদি তুমি 10% করো তাহলে একটা শূন্য কেটে দাও, কত হয় 78,000 টাকা। এই 78,000 টাকা হচ্ছে আমাদের 10% বের হয়েছে, লাগবে কি আরও 5%। এখন এই 5% তুমি কীভাবে ক্যালকুলেশন করবা, এই 5% বের করতে হলে এখানে কত পার্সেন্ট, 10%, 78,000 টাকা। তার মানে 10%-এর অর্ধেক কত 5%, তার মানে 39,000 টাকা কি এখানে 5% করলে দেখো আমাদের 1,17,000 টাকা হয়। পরিচালন ব্যয় কত হইল 1,17,000। এই 1,17,000 টাকা কি আমাদের পরিচালন ব্যয়, 1,17,000 টাকাই আমার এখানে পরিচালন ব্যয়। ঠিক আছে, 1,25,000 টাকা তাহলে কি আমাদের এখানে পরিচালন ব্যয়। ক্লিয়ার? ওকে জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি। ধরো মোট লাভ হয়েছে, তারপর নিট ক্ষতি কখন হতে পারে। আমার একটা প্রতিষ্ঠানে মোট লাভ হয়েছে, ধরো মোট লাভ হয়েছে, মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি কখন হতে পারে। ধরো মোট লাভ আছে আমার এখানে ধরো 200 টাকা, বাট পরিচালন ব্যয় হয়ে গেল 250 টাকা, তাহলে আলটিমেটলি আমার এখানে কি 50 টাকা লস, 50 টাকা লস। তো দেখো মোট লাভ হয়েছে ভালো কথা, বাট নিট লাভও হতে পারে কখন, যখন এই পরিচালন ব্যয়টা কি হয়ে যাবে, এই পরিচালন ব্যয়টা বেশি হয়ে যাবে। যখন কি পরিচালন ব্যয়টা বেশি হয়ে যাবে, যখন পরিচালন ব্যয়টা বেশি হয়ে যাবে তখন কি হবে, তখন হচ্ছে আমার নিট ক্ষতি হয়ে যাবে। মোট লাভ হওয়া সত্ত্বেও কখন নিট ক্ষতি হয়, যখন তোমার পরিচালন ব্যয়টা বেশি থাকে। যখন তোমার পরিচালন ব্যয়টা বেশি থাকে তখন কি আমাদের নিট ক্ষতিটা হয়ে যায়। ঠিক আছে, তখন কি হয়, তখন নিট ক্ষতি হয়ে যায়। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? ইয়েস, খাদিজা আনসার করছো, তারিন খান বর্ণা আনসার করছো, 43 বি নাম্বার। ওকে গ্রেট, থ্যাংক ইউ। আমরা 44-এ চলে আসছি, 44 আনসার করো। সাইম আনসার করছো সি নাম্বার 44, ইয়েস। তাহলে কি পরিচালন খরচ বৃদ্ধি, কোনটা হবে, পরিচালন খরচ বৃদ্ধি। ক্লিয়ার, পরিচালন খরচ বৃদ্ধি। ওকে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ। আমরা জানি যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যেহেতু স্থায়ী সম্পদ বিক্রি করছে, এটা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। আমাদের এখানে 3টা কার্যক্রম আছে নগদ প্রবাহ বিনিয়োগের ক্ষেত্রে। 3টা কার্যক্রম থেকে আমাদের নগদ টাকা আসে এবং নগদ টাকা চলে যায়। এখন প্রশ্ন হতে পারে নগদ প্রবাহ বিবরণী আমরা কেন করি। নগদ প্রবাহ বিবরণীটা আমরা করে থাকি মূলত নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য। কেন করি, নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য আমরা নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করি। কিসের জন্য করি, নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য। তার মানে নগদ প্রবাহ বিবরণীটা আমরা তৈরি করি হচ্ছে মূলত নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য। এবং এখানে তোমার হচ্ছে 3টা কার্যক্রম, কয়টা খাদিজা, কয়টা কার্যক্রম বলো তো, 3টা কার্যক্রম। নাম্বার 1 পরিচালন সংক্রান্ত কার্যক্রম, নাম্বার 2 হচ্ছে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, নাম্বার 3 হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত। না, এখানে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমটা আগে আসবে, শেষে কি অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। তো নগদ প্রবাহ বিবরণীর 3টা কার্যক্রম, একটা হচ্ছে পরিচালনা সংক্রান্ত, একটা বিনিয়োগ সংক্রান্ত, একটা অর্থায়ন সংক্রান্ত। পরিচালনা সংক্রান্ত কি হয়, এখানে হচ্ছে তোমার অবচয় বা অনগদ লেনদেনগুলো যোগ হয়ে যায় নিট লাভের সাথে, এবং আমার চলতি সম্পদ বৃদ্ধি পাইলে বিয়োগ, চলতি সম্পদ হ্রাস পাইলে যোগ।
চলতি দায় যদি হচ্ছে বৃদ্ধি পায় তাহলে যোগ, চলতি দায় হ্রাস পাইলে বিয়োগ। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। এখানে মূলত স্থায়ী সম্পদগুলো বিক্রি করলে যদি টাকা আসে সেটা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের সাথে যোগ হয় টাকা আসলে, আর স্থায়ী সম্পদ ক্রয় করলে টাকাটা চলে যায় তখন কি হয়, এটা বিয়োগ হয়। আর অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে মূলত আমাদের শেয়ার আমি যদি ইস্যু করি বা শেয়ার কিনে নিয়ে আসি তখন টাকা কি হবে, কমে যাবে। আর যদি আমি শেয়ার বিক্রি করি বা লভ্যাংশ প্রাপ্তি হয় তাহলে যোগ হবে, মানে শেয়ার সংক্রান্ত লেনদেনগুলো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের সাথে যোগ বিয়োগ হবে। ঠিক আছে সাইম? ওকে, সো সবাই 45 নম্বর আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 46, বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদা কি? বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদা কি হবে? হ্যাঁ, বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদা কি হবে? বিনামূল্যে পণ্য বিতরণ, দেখো বিনামূল্যে পণ্য বিতরণ কেন করে? কারণ পণ্য সম্পর্কে জানানোর জন্য, কাদেরকে? গ্রাহকদের অবহিত করার জন্য। তার মানে বিনামূল্যে পণ্য বিতরণ মানে হচ্ছে কি আমার এক ধরনের বিজ্ঞাপন। তো বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, এটা যদি এক ধরনের বিজ্ঞাপন। এবং বিনামূল্যে পণ্য বিতরণ করছে, পণ্য চলে গেছে, পণ্য যদি চলে যায় প্রতিষ্ঠান থেকে, পণ্য মানে কি, পণ্য চলে গেলে আমার কি করতে হবে, ক্রয় ক্রেডিট করে দিতে হবে। ঠিক আছে, পণ্য থাকলে সেখানে ক্রয় চলে আসবে। এখন পণ্য যদি হচ্ছে চলে যায় তাহলে কি হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে, ক্রয় কমে গেল, ক্রয় কমলে কি ক্রেডিট। তো এটা কি হবে, এটা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিনামূল্য পণ্য বিতরণটা বিজ্ঞাপন হিসাব ডেবিট, এবং হচ্ছে তোমার কি বলতো, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা আরেকটা জাবেদা শিখাই, এটা থেকে প্রায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে ধরো এরকম আসতে পারে যে মুনাফাবিহীন বিক্রয়। হ্যাঁ, মুনাফাবিহীন বিক্রয়, এই মুনাফাবিহীন বিক্রয় এটার জাবেদা কি হবে? মুনাফাবিহীন বিক্রয়, এই মুনাফাবিহীন বিক্রয় এটার জাবেদা কি হবে? ধরো মুনাফাবিহীন বিক্রয় আছে 10,000 টাকা, এখন জাবেদা কি হবে? এই মুনাফাবিহীন বিক্রয় মানে কি, এখানে অবশ্যই কি আছে বলো তো, এই মুনাফাবিহীন বিক্রয় মানে হচ্ছে তোমার এটা কি করবে, ক্রয়কেও কমাই দিবে, এবং হচ্ছে আচ্ছা আচ্ছা সায়েম আচ্ছা সায়েম, কমেন্ট করো, কমেন্ট আসলে অবশ্যই নাম বলবো, নাম বলা ডাজেন্ট ম্যাটার ভাইয়া, আমরা এখানে পড়তেছি সবাই। সো সবাই মনোযোগ দিয়ে পড়বো, না পারলে বলবো তখন ভাইয়া নামটা বলবে। ঠিক আছে, সমস্যা নাই, এটা নিয়ে মন খারাপ করার কোনো রিজন নাই। বিকজ সায়েম তুমি যদি হচ্ছে কমেন্ট করো অবশ্যই তোমার নাম বলবো, কেন বলবো না? ঠিক আছে, সবাই আমার কাছে সমান, সবাই আমার কাছে কি সমান। ওকে, তার মানে ভাইয়া মুনাফাবিহীন বিক্রয় মানে হচ্ছে এই মুনাফাবিহীন বিক্রয় এটা কি করে, বিক্রয়কে কমাই দেয়, ক্রয়কে কমাই দেয়। দেখো যদি বিক্রয় কমে যায় তাহলে বিক্রয় ছিল ডেবিট, বিক্রয় যদি কমে তাহলে বিক্রয় হিসাব কী হয়ে যাবে, সরি বিক্রয় ছিল ক্রেডিট, বিক্রয় ছিল কি ক্রেডিট, বিক্রয় হিসাবে স্বাভাবিক যে কি ক্রেডিট। এখন বিক্রয় যদি কমে যায় হয়ে যাবে কি বলতো, বিক্রয় যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে, বিক্রয় হয়ে যাবে ডেবিট। এবং ক্রয় যদি কমে যায় তাহলে ক্রয় হিসাব কী হয়ে যাবে, ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট, তাই না? ক্রয় হিসাব কী হয়ে যাবে, সাইম ক্রেডিট হয়ে যাবে, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা। তার মানে তোমরা দুইটা জাবেদা শিখবা, মুনাফাবিহীন বিক্রয়টাও শিখবা এবং হচ্ছে বিনামূল্য পণ্য বিতরণ এটাও শিখবা, কারণ দুইটা জাবেদাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দুইটা জাবেদাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে ওকে, তারপর দেখো যখন বিক্রয়ের উপর মুনাফার হার 25%, এটা আমি আনসার করে দিব না, এটা আমি আনসার করে দিব না, এটা কে আনসার করবে, তোমরা আনসার করবা। কেন? কারণ এটা হচ্ছে আমি হচ্ছে মুনাফার হারটা স্বাভাবিক নিয়মে শেখাইছি এবং একটা শর্টকাট টিক্সে শেখাইছি, এবং এটা কিন্তু ওই সিকোয়েন্সের মধ্যে থেকে আসছে। তুমি চাইলে খুব কম সময় কী করতে পারবে, এটা আনসার করতে পারবা, পারবা না? অবশ্যই পারবা, কেন পারবা না? আমার স্টুডেন্ট যারা আছে সবাই পারবো। ট্রাই করো তো দেখি, ট্রাই করো, ট্রাই করো। তারিন ক্লিয়ার, থ্যাংক ইউ। এটা ট্রাই করো, দেখি কে কে আনসার করতে পারো। ওকে, যখন বিক্রয়ের উপর মুনাফার হার 25 হবে তখন ক্রয় মূল্যের উপর কত হবে? আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে ভাইয়া পুরা, তাহলে ক্রয় মূল্যের উপর কী থাকবে? ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে এবং বেশি থাকবে। ঠিক আছে, আমরা জানি যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হয় তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? 33.33%। ঠিক আছে, 47 বি নাম্বার, যারা আনসার করছো বি নাম্বার তারা হচ্ছে ভুল আনসার করছো। কারণ হচ্ছে কি, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় কম, ক্রয় মূল্যের উপর বেশি। আমি সিকোয়েন্সটা দেখাই দিছি এবং ওই সিকোয়েন্সটা লিখেও দিছিলাম যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম, ক্রয় মূল্যের উপর বেশি, ব্যয়ের উপর বেশি। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 25 হয় ক্রয় মূল্যের উপর কত হবে?
হবে হচ্ছে তোমার 33.33%। সিকোয়েন্সটা মনে আছে না? 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। এখন দেখো যারা এটা পারো নাই তারা যেটা করবা, তারা হচ্ছে এটা মনে রাখবে এইটুকু, যেখানে কত আছে 25, তার মানে দেওয়া আছে কি বিক্রয়, বিক্রয় থাকলে কি প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া, হ্যাঁ বিয়োগ প্রক্রিয়া। তাহলে উপরে 25, নিচে যদি তুমি 100 থেকে বাদ দাও 25, দেখো দুইটা নিয়মও তোমাদের শেখাই দিলাম। তার মানে এখানে 25 আর এখানে কত, 100 থেকে 25 গেলে থাকে কত 75, 25কে 25, 3 25 75, 3 দ্বারা 100কে ভাগ করলে কত হয় 33.33। এই যে দেখো 33.33% বের হয়ে গেছে, ঠিক আছে 33.33% বের হয়ে গেছে। সিফাত বুঝতে পারছি? ক্লিয়ার? 47B, ইয়েস। আবার লাগছে 47B, 47 তো এ নাম্বারটা। সিকোয়েন্সটা তোমরা একবার করে মনে রাখবা সবাই, এবং আরেকবার করে হচ্ছে ট্রাই করবো, আরেকবার করে ম্যাথ প্র্যাকটিস করবো। এখনও কি আছে, এখনও ল্যাকিংস আছে, সো ল্যাকিংস থাকা যাবে না। অবশ্যই যতটুকু শিখবা খুব ভালো করে শিখতে হবে। ওকে, বকেয়া বেতন পরিশোধ করলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? বকেয়া বেতন পরিশোধ করলে, বকেয়া বেতন কি একটা দায়, বকেয়া বেতন পরিশোধ যদি করে দাও, বকেয়া বেতন কি হয়ে যাবে আমার, ডেবিট হয়ে যাবে, কারণ বকেয়া বেতন নামক দায় আমার কমে যাবে। এখন দায় কি করবে, দায় যদি কমে তাহলে কি ভাইয়া, দায় কমলে কি ডেবিট। এবং আমাদের এখানে যেহেতু হচ্ছে তোমার বকেয়া বেতন পরিশোধ করছে, তার মানে নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হয়ে যাবে ডেবিট। তার মানে বকেয়া বেতন পরিশোধ করলে বেতন হিসাব, বকেয়া বেতন নামক দায় কমে গেল, দায় কমলে কি ডেবিট, আর এখানে আমার কি করতেছে, নগদ নামক সম্পদ কমে যাচ্ছে। তার মানে দায়ও কমতেছে, এখানে বকেয়া বেতন নামক দায়ও আমার হ্রাস পাচ্ছে, এবং সম্পদে কি হচ্ছে, সম্পদে কি করতেছে, হ্রাস পাচ্ছে। আমাদের দুইটাই হ্রাস পাচ্ছে, তার মানে সম্পদ এবং দায় কমবে, সম্পত্তি এবং দায় কি করবে এখানে, কমবে, ঠিক আছে। সম্পত্তি এবং দায় এখানে কি করবে, কমে যাবে। ওকে, সো দিদার আনসার করছে 48 খ নাম্বার, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সায়েম আনসার করছে 48 বি নাম্বার, ইয়েস গ্রেট। শিফাত আনসার করছো, ওকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তার আগে এই যে দেখো, সেকেন্ড টাইম অপটিমিস্টিক্স ব্যাচ, এই ব্যাচে তোমরা একদম ফাউন্ডেশন কোর্সে যেই ক্লাসগুলো পাবে এখানে দেওয়া আছে ডিটেলস। বাংলায় 30টি ক্লাস, ইংরেজিতে 30টি ক্লাস, হিসাব বিজ্ঞানে 20টি, ম্যানেজমেন্টে 15টি, মার্কেটিং ফাইন্যান্সে 10টি, গণিতে 15টি এবং আইকিউতে থাকবে 5টি ক্লাস। গিফট কোর্স হিসাবে এগুলো সব থাকবে, হ্যাঁ। বিউপি, জেইউ, আরইউ, সিইউসি এবং জিএসটি ব্যাচ একদম সম্পূর্ণ ফ্রি থাকবে, বুঝতে পারছো? সো এখন তোমাদের জন্য ঈদ সালামি অফার চলতেছে, ঈদ সালামি পেয়ে যাবে, যদি ভর্তি হও তাহলে তুমি পেয়ে যাবে কি, ঈদ সালামি, ঠিক আছে। সো এখন কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে 2990 টাকা, সাথে কিন্তু ঈদ সালামে আছে, সেই সুযোগটি লুফে নাও এবং নতুন করে শুরু করো। ইনশাল্লাহ তোমাদের পাশে আমরা একদম শেষ পর্যন্ত থাকবো, ঠিক আছে। এবং এখানে যারা ক্লাস নেবেন প্রত্যেকে অভিজ্ঞ, এবং তারা জানে যে কিভাবে তোমার প্রিপারেশনটা গুছিয়ে দিতে হবে, কি করলে তুমি কি করবা, এই বছর খুব ভালো করতে পারবো, তোমার প্রিপারেশনটা 100% স্ট্রং হবে, ঠিক আছে। ওকে, ডেবিট নোট কখন ব্যবহৃত হয়? আমরা জানি ডেবিট নোট ব্যবহার করা হয় ধারে কৃতপণ্য ফেরত আসার ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডেবিট নোট। ডেবিট নোটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ডেবিট নোটের স্বাক্ষর থাকে কার, বিক্রেতার। আমরা জানি সব নোটের ক্ষেত্রে, সব নোট হোক তারপরে হচ্ছে দলিল হোক, এগুলোর ক্ষেত্রে স্বাক্ষর থাকে হচ্ছে কার বলো তো, স্বাক্ষর থাকে হচ্ছে বিক্রেতার। বাট এই একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে স্বাক্ষর থাকে কার, ক্রেতার, ঠিক আছে। ওকে, আমাদের সর্বশেষ কোশ্চেন কি বলছে দেখো, এখানে বলছে 2024 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্পত্তি 50,000 টাকা কমছে এবং দায় কী করছে 90,000 টাকা কমছে। আমরা এই ম্যাথগুলো সলভ করতে হলে প্রথমে সমীকরণটা লিখে ফেলবো, কী করব, সমীকরণটা লিখে ফেলবো। এখন দেখো সম্পত্তি কী করছে, কমছে, সম্পত্তি কী করছে, কমছে, ব্র্যাকেট, এবং এখানে কী করছে 90,000 টাকা দায়ও কমছে, তাহলে মালিকানার সত্ত্বে কত হবে? এখানে দেখো 50, এখানে 90, এই দুইবার সমান করতে এটা মাইনাস ফিগারের কথা আছে 50, এখানে মাইনাস ফিগারের কথা আছে 90। এখন দেখো আমি যদি এই 90কে এখানে 50 বানাতে যাই
তাহলে আমার এখানে কি করতে হবে, 40,000 টাকা প্লাস রাখতে হবে। আমি যদি 40,000 টাকা আমি পরিশোধ করি তাহলে 50,000 টাকা মাইনাস থাকবে। ধরো আমি আরও সহজভাবে বোঝানোর ট্রাই করি। ভর্তি হয়েছে আমারে দিবেন না সালামি, হ্যাঁ খাদিজা সালামি পেয়ে যাবে, সো মহসিন ভাইকে নক করবা, ঠিক আছে। ওকে যাই হোক, সো এখানে হচ্ছে সবার জন্যই থাকবে সালামি, সবাই মানে কেউ কেউ কী করবে না, বাদ যাবে না একটি শিশু। ওকে সবাই সবাই পাবে, সবার মুখে হাসি ফুটবে। ঈদ মানে কি আনন্দ, ঈদ মানে কি খুশি। তার মানে তোমাদের যদি খুশি না করি আমরা তাহলে হয়, অবশ্যই খুশি করবো, ঠিক আছে। ওকে সাইম 50 নাম্বার, গ্রেট। তো দেখো ধরো একজন ব্যক্তি তোমার কাছ থেকে পায় 90,000 টাকা, এখন তুমি যদি তাকে আরও 30-40,000 টাকা পরিশোধ করে দাও, হ্যাঁ তখন কি সে আরও 50,000 টাকা পাবে। তার মানে মাইনাস ফিগার আছে 90, আমি যদি 50 বানাতে যাই তাহলে আরও 40,000 টাকা কী করতে হবে, আমার যোগ করতে হবে, ঠিক আছে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে ওকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। আর মনির জয়েন করছো, ওয়েলকাম, বাট ক্লাস এখন শেষ, ক্লাসটা পুরোটা করে নিবা, শুরু থেকে ক্লাসটি করবে ইনশাল্লাহ, এবং করলেই হচ্ছে বুঝতে পারবা। তো আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম এইখানে তোমার হচ্ছে বিশেষ করে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, আমরা লাস্ট এই কোশ্চেনটা সলভ করলাম, এটা ছিল হিসাব সমীকরণ চ্যাপ্টারটা। আমরা পেয়েছি পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, অবচয়, আর্থিক বিবরণী বিশ্লেষণ, এবং হচ্ছে কি আজকে অংশীদার ব্যবসার হিসাব নিকাশ ছিল না, বাট প্রিভিয়াস ক্লাস কিন্তু অংশীদার ব্যবসার হিসাব নিকাশ ছিল। সো এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যেটা করবা এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এগুলো নিজে নিজে সলভ করো, ঠিক আছে। আর এখন আপাতত তোমরা এটাই করবা যে আপাতত হচ্ছে তুমি প্রিপারেশনে কীভাবে নিবা এই প্ল্যানটা করো, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে নোট খাতা থাকবে, নোট খাতা তৈরি করে ফেলো, ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, এবং দেখা হবে ঈদের পর। ঈদের আগে আর দেখা হচ্ছে না, আজকে ঈদের আগের আমাদের হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে, মানে আমার সাথে স্পেশালি। আর তোমাদের 10টার সময় শিমুল স্যারের ক্লাস আছে, ওই ক্লাসটা সবাই জয়েন করবা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনা করো মোটামুটি, এবং হচ্ছে লাইফটাকে এনজয় করো, ঠিক আছে। ঈদ মোবারক সবাইকে, অ্যাডভান্স।